আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব নতুন, সেটা হচ্ছে যে আমাদের 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত করণী, অর্থাৎ তোমার কোয়াড্রেটিক চার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে কিছু বিষয়ে 9-এ যেগুলো পড়ে এসেছি আমি একটু খালি বলে দিই। 9-এ আমরা মূলত সংখ্যা অমূলত সংখ্যা বিষয়ে বিস্তারিত পড়ে এসেছি। মূলত সংখ্যা কারা ছিল, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আর ইত্যাদি বলে একটা সংজ্ঞা ছিল। কিন্তু আমি 10-এ এখন মূলত সংখ্যাটাকে যেভাবে বলছি সেটা হচ্ছে যে অনেকটা এইরকম। ওখানেও পড়েছিলাম যদিও, যে মূলত সংখ্যা কারা ছিল, যাদের একটা সুনির্দিষ্ট ডেসিমাল এক্সপেনশনটা পাওয়া যায়, অর্থাৎ যাদের একটা সুনির্দিষ্ট দশমিকের বিস্তার পাওয়া যেত, তাদেরকে আমরা ওখানে মূলত সংখ্যা বলতাম। আর যাদের সুনির্দিষ্ট ডেসিমাল এক্সপেনশন পাওয়া যেত না, অর্থাৎ সুনির্দিষ্ট দশমিকের বিস্তার পাওয়া যেত না, তাদেরকে আমি সাধারণত আমরা কি বলি, অমূলত সংখ্যা বলে থাকি। ঠিক আছে, যেমন রুট ধরো 2 বা রুট 5 বললাম, ঠিক আছে, কিউব রুট অফ 5 বললাম, বা ফোর্থ রুট অফ 5 বললাম, ঠিক আছে, এইগুলোকে আমরা অমূলত সংখ্যা বলে থাকি। তো জেনারেলি এই অমূলত সংখ্যাগুলোকেই আমরা করণী সংখ্যা বলে থাকি। তবে কিছু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমটা নিয়ে আমরা শুরুতেই আলোচনা করব না। আমরা আগে যেটা সাধারণত হয় সেই সাধারণ ব্যাপারটাকে নিয়ে আগে আলোচনা করব। তাহলে আমরা কি বললাম, সাধারণভাবে কি আর অমূলত সংখ্যাগুলোই আমাদের করণী সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, দেখো আমি এখানে কিছু কিছু করণী সংখ্যা লিখেছি বা অমূলত সংখ্যা লিখেছি, যেখানে এইটা কি ফোর্থ রুট অফ 5, মানে যেটা 5-এর চতুর্থ মূলটাকে বোঝাচ্ছে, এটাকে 5-এর চতুর্থ মূল বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কিউব রুট অফ 5, এটাকে কি বলা হয়, 5-এর ঘনমূল বলা হয়। আর এখানে কিছু নেই মানে এখানে ধরে নেওয়া হয় কিছু নেই মানে এখানে কত আছে, এর কত 2 আছে, এবং সেটাকে তখন আমরা দেখবে বলি বর্গমূল বলা হয়। ওকে, তো এখন এই যে রুটের ভেতরে যেগুলো থাকে 4 বা 3 বা 2, এইগুলোকে ওই অমূলত সংখ্যার বা ওই করণী সংখ্যাই বলি। ওই করণী সংখ্যার ওগুলোকে ওর অর্ডার বলা হয়। অর্ডার বা যেটাকে বাংলায় বলি আমরা ক্রম বলে থাকি। ঠিক আছে, এখন এই ক্রমগুলোর মানে এই ক্রমটার করণীর ক্রমটা যদি 2 হয়ে যায়, ঠিক আছে, মানে এখানে এই করণী সংখ্যাটার ক্রম কত, অর্ডারটা কত 4, এই করণী সংখ্যাটার অর্ডারটা কত 3, এই করণী সংখ্যার অর্ডারটা কত 2, অর্থাৎ যেটাকে আমরা বর্গমূল বলে থাকি। এখন কোন করণীর অর্ডারটা যদি 2 হয়, তখন সেটাকে আমরা বলি দ্বিঘাত করণী, যেটা আমাদের ক্লাস 10-এ আলোচ্য বিষয়। এই করণী আর দ্বিঘাত করণী দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে কোনো করণীর অর্ডারটা যখন 2 হয়ে যায়, তখন সেই করণীটাকে আমরা কি বলে থাকি না, দ্বিঘাত করণী বলে থাকি। ঠিক আছে, এটা আমরা ক্লাস 10-এর মূল আলোচ্য বিষয়। ওকে, এখন তাহলে করণী পড়লাম, এবার পড়বো আমরা যেটা, সেটা হচ্ছে যে করণীর শ্রেণী বিভাগটা পড়ব। করণীকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথম যেটা বলবো আমি, করণীকে দুটো ভাগে ভাগ করছি আমরা। ঠিক আছে, একটা হচ্ছে তোমার শুদ্ধ দ্বিঘাত করণী, করণী বলবো না, দ্বিঘাত করণী, শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কারা না, এই টাইপের সংখ্যাগুলো, কোন টাইপের, প্লাস মাইনাস রুট a, এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকবো, শুদ্ধ দ্বিঘাত করণী বলবো। আর তার সঙ্গে অর্থাৎ এমন একটা পার্ট যে পার্টের কোনো বর্গমূল হবে না, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, শুদ্ধ দ্বিঘাত করণী। কোনোভাবে কিন্তু এটা প্লাস মাইনাস রুট 4 হতে পারে না, কারণ রুট 4 মানে তখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, মানে মূলত হয়ে যাচ্ছে, সেটা বলে হবে না। মানে এটা ধরে না, এটা একটা অমূলত সংখ্যা, ধরে না আমরা করণী মানে তো অমূলত হবে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস রুট a, এই টাইপের করণীগুলোকে আমরা কি বলে থাকি, শুদ্ধ দ্বিঘাত করণী। আর যখন এই অমূলত সংখ্যাটার সঙ্গে আমরা আরেকটা মূলত সংখ্যা জুড়ে দিই, অর্থাৎ a প্লাস মাইনাস রুট b, এই টাইপের করণীগুলোকে আমরা বলে থাকি মিশ্র দ্বিঘাত করণী। কেন মিশ্র বলা হচ্ছে, কেন মিক্সড হয়ে রয়েছে। মিক্সড বলতে একটা মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা দুটো পাইল হয়ে রয়েছে বা মিক্সড হয়ে রয়েছে বলে আমরা এগুলোকে মিশ্র দ্বিঘাত করণী বলে থাকি। ঠিক আছে, করণীর এই দুটো ভাগ গেল। হ্যাঁ, এবার প্রথমে কথা বলছিলাম যে সমস্ত অমূলত সংখ্যাই কিন্তু মানে জেনারেলি বা সাধারণভাবে যেটা হয়, অমূলত সংখ্যাগুলি করণী সংখ্যা হয়ে যায়, কিন্তু কিছু ব্যতিক্রম সেখানে আছে। কিছু ব্যতিক্রম আছে, কথাটার অর্থ হচ্ছে সব অমূলত সংখ্যাই কিন্তু করণী সংখ্যা হয় না বা দ্বিঘাত করণী হয় না। ঠিক আছে, সব অমূলত সংখ্যাই, যেমন রুট পাই বা রুট ই, এটা অমূলত, কিন্তু এটা কি নয়,
কিন্তু এরা করণী সংখ্যা নয় এরা, ঠিক আছে, কিন্তু এরা করণী নয়। ঠিক আছে, তাহলে সব মানে অমূলত মানি যে করণী হবে এমনটা কোনো কথা নয়, কিন্তু করণীযুক্ত সংখ্যা মানি বা করণী সংখ্যা মানি কিন্তু সেটা অমূলত সংখ্যা। ঠিক আছে, যেমন ধর আমি যদি লিখি +√5 বা -√3, এগুলো সব কি, এগুলো সব করণী সংখ্যা, অ্যাজ ওয়েল অ্যাজ তারা আবার কি অমূলত সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্ত এরকম দেয়া যায় যে সব করণী সংখ্যা মানেই কিন্তু তারা অমূলত সংখ্যা, কিন্তু উল্টোটা সত্য নয়, মানে সকল অমূলত সংখ্যাই কিন্তু করণী সংখ্যা নয়। আমি যদি ছবি এঁকে বোঝাই ব্যাপারটা অনেকটা এইরকম, তোমার এইটা এই তোমার এইখানে কারা আছে, ধরো তোমার এই √a বা -√a এরা এইখানে আছে, অর্থাৎ এখানটা কিসের, এই জায়গাটা কিসের, এখানটা হচ্ছে তোমার করণীযুক্ত সংখ্যার জায়গা এখানটা। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটা আবার কিসের, অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটা আবার কিসের, অমূলত সংখ্যা। ঠিক আছে, আবার সোজা কথা বলতে গেলে এইখানটা আমি যদি অমূলত না বলে ধরে নাও এই টোটাল যে গোলটাই গেছি এটা মনে করো অমূলত সংখ্যার দল। ঠিক আছে, এটা হচ্ছে অমূলত সংখ্যার দল, যার একটা অংশ হচ্ছে করণীযুক্ত সংখ্যারা আছে, একটা অংশে আছে ওরা, বাকি কিছুটা জায়গা পড়ে থাকে যেখানে ওরা অবস্থান করে, অর্থাৎ √π √e এরা ওখানে অবস্থান করে। ঠিক আছে, অর্থাৎ অমূলত সংখ্যার দলে মেম্বার সংখ্যাটা একটু বেশি, সদস্য সংখ্যাটা একটু বেশি, করণীযুক্ত সংখ্যা বা করণী সংখ্যার মেম্বারটা একটু কম। ঠিক আছে, এখন যেহেতু এই দলটা করণীযুক্ত সংখ্যার দলটা যেহেতু অমূলত সংখ্যার দলের মধ্যেই আছে বা এই পৃথিবীর মধ্যেই আছে এরা, তাহলে কি বলতে পারি যারাই করণী সংখ্যা তারাই অমূলত সংখ্যা, কিন্তু সকল অমূলত সংখ্যাই কিন্তু করণী সংখ্যা নয়। দেখো না, যারা এই জায়গায় থাকছে আর অমূলত হচ্ছে কিন্তু তারা তো করণীর ঘরে ঢুকতে পারছে না, করণীর ঘরে ঢুকতে পারছে না বলে আমরা তাদেরকে কি বলতে পারবো না, করণীযুক্ত সংখ্যা বলতে পারবো না। তাই অনেক সময় এটা কিন্তু তোমার সত্য মিথ্যাতে দেয় এই স্টেটমেন্টটা যে সকল অমূলত সংখ্যাই করণী সংখ্যা কিন্তু সকল করণী সংখ্যাই অমূলত সংখ্যা নয়, সেটা সত্য মিথ্যা বিচার করতে দেয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের করণীর ইন্ট্রোডাকশন বা একটু সূচনা পর্ব। একটু শ্রেণী বিভাগটাও বললাম দুটো, একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আর একটা মিশ্র দ্বিঘাত করণী। আমরা নেক্সট আরেকটা ক্লাসিফিকেশনে যাব, মানে আরেকটা শ্রেণী বিভাগে যাব, সেটা হচ্ছে যে তোমার করণীকে আবার দুটো ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার সদৃশ করণী আর একটা হচ্ছে তোমার অসদৃশ করণী। ঠিক আছে, একটা সদৃশ করণী আর একটা কি বললাম, অসদৃশ করণী। ঠিক আছে, তো প্রথমে বলি সদৃশ করণী জিনিসটা কি। সদৃশ করণী হচ্ছে সেই সকল করণী বা সেই সকল করণী সংখ্যা যাদের অমূলত পাঠটা, এই অমূলত পাঠটা যাদের সমান হবে। অবশ্যই সেটা সরল করার পর একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমি লিখছি √8 আর √32, তুমি √8 কে যদি ভাঙলে কত হবে, 2 × 2 × 2 মানে কত হচ্ছে, বর্গমূলের মধ্যে দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে যাবে আর একটা পড়ে থাকছে তাহলে 2√2। আর এইটাকে যদি ভাঙো, এটাকে ভাঙলে দেখবে তোমার হবে 5টা 2 হবে, 2 × 2 করে 5টা 2 হবে, তার মধ্যে চারটে থেকে দুটো বেরিয়ে গেলে কত হবে, 2 × 2 × √2 মানে এভাবে তোমার 4√2। তাহলে দেখো এইটা একটা করণী সংখ্যা ছিল, এটাও একটা করণীযুক্ত সংখ্যা ছিল। এখন তাদের যে অমূলত পাঠটা সরল করার পর যে অমূলত পাঠটা রইলো, দেখো অমূলত পাঠটা দেখো দু ক্ষেত্রেই সমান, দুজনেরই পাশে কে রইলো আমার দেখা দরকার নেই। তো অমূলত পাঠটা সমান হলেই সেই করণী সংখ্যাগুলোকে আমরা কি বলে দেবো, সেই করণী সংখ্যাগুলোকে আমরা বলবো কিনা তারা সদৃশ করণী। ঠিক আছে, অর্থাৎ যে সকল করণী সংখ্যা কোনো একটি নির্দিষ্ট করণী সংখ্যার সরল গুণিতক, সরল গুণিতক, যেমন এখানে এরা কার √2 এর সরল গুণিতক, এখানে 2 গুণ এখানে 4 গুণ, তখন এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো সদৃশ করণী। ঠিক আছে, আর যারা সদৃশ করণী নয় তাদেরকে আমরা কি বলবো, অসদৃশ করণী। যেমন ধরো আমি একটা লিখলাম √3 আর একটা লিখলাম হয়তো 3√2। ঠিক আছে, বা একটা লিখলাম 3√3 আর একটা লিখলাম 3√2। এখানে কি আছে আমার দেখার কোনো দরকার নেই, আমাদের বিচার করতে হবে অমূলত পাঠটা দিয়ে, অমূলত অংশটা দিয়ে। এর অমূলত অংশটা √3, এর অমূলত অংশটা √2। ঠিক আছে, যেহেতু তারা সমান নয় তাই আমাদেরকে কি বলতে পারবো না, এদিকে সদৃশ করণী বলতে পারবো না, সদৃশ করণী বলতে পারবো না মানে তারা কি হয়ে যাবে, অসদৃশ করণী হয়ে যাবে। ঠিক আছে, আমাদের করণী যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে 9.1 সেখানে মূলত আলোচনা এই 2-3টে বিষয়। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো দেখবে। আর ওখানে যে 9.1 এর যে অঙ্কগুলো আছে একদম সেই ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে এসেছি, ওগুলো নিয়ে বিশেষ বলবো না, খালি জাস্ট দুটো একটা বলে দেবো। 9.1 এর আমি দুটো একটা খালি বলে দিচ্ছি। 9.1 এ যেগুলো আছে, যেমন একটা বলেছে যে 6 এর দাগের a এর অঙ্কটা, 6 এর দাগের a এর অঙ্কটা যেমন বলেছে যে
√5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তার মানে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা কি হবে 2√5 হবে। ঠিক আছে, তো চলো ধরে নেওয়া যাক তার সঙ্গে আমরা x যোগ করব, তাহলে x এর মান কত হবে, x সমান কত হবে, তাহলে 2√5 মাইনাস √5 প্লাস √3 এর দিকে গেলে কত মাইনাস √3। এবারে বলি একটা কথা, এখন দেখো এইখানেও 2 এখানে কত আছে √5, এখানেও √5, তাহলে এখানে কতগুলো √5 দুটো √5, এখানে কিছু নেই মানে কটা আছে একটা √5। এই সদৃশকরণী বলেই এদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ সম্ভব হবে, অর্থাৎ এখানে দুটো √5 থেকে একটা √5 বাদ চলে গেলে এখানে পড়ে থাকবে একটা √5, বা শুধু আমি লিখতে পারি কত প্লেন √5, ওখানে √3 একা যেমন পড়ে আছে একা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে করণিক যোগ বিয়োগের ক্ষেত্রে এই বীজগণিতের মধ্যে একমাত্র সদৃশ পদের মধ্যেই কিন্তু তাদের যোগ বিয়োগ হয়। ঠিক আছে, অর্থাৎ সদৃশ করণের মধ্যেই কিন্তু যোগ বিয়োগ হয়। তাহলে আমাকে কত যোগ করতে হবে, এত যোগ করতে হবে। ঠিক আছে, এখানটা বিশেষ কিছু নেই, আমাদের মেইনলি করতে হবে কিন্তু 9.3 পেজে, তাই এগুলো নিজেরা করলে নিজেরাই করতে পারবে, দেখবে কিছু আটকাচ্ছে না। ঠিক আছে, আমরা পরে 9.2 তে যদি চলে যাই, সেখানেও আগে আমাদের দুটো টপিক খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তাদের মধ্যে আমি ফার্স্ট টপিক যেটা বলবো সেটা হচ্ছে করণী নিরসক। করণী নিরসক, করণী নিরসক বিষয়টা কি বলি, কোন একটা করণীযুক্ত সংখ্যা আছে, সাপোজ সেটা আছে তোমার √8, সেই করণীযুক্ত সংখ্যার সঙ্গে কোন একটি উৎপাদক গুণ করে যদি এটাকে করণী মুক্ত করা যায়, মানে আর রুটটা থাকলো না, যদি করা যায়, তখন ওই উৎপাদকটাকে বলা হয় করণী নিরসক। সেটা এইরকমও হতে পারে √a ইনটু সাধারণত কত হবে √a করলে কত হয়ে যাবে শুধু a হয়ে যাবে, বা এটাও হতে পারে -√a ইনটু -√a সমান কত হচ্ছে মাইনাস মাইনাসে কত হয়ে যাচ্ছে তোমার প্লাস a হয়ে যাচ্ছে, বা এটাও হতে পারে এটা মাইনাস বা এটা প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাস এ মাইনাসে মাইনাস হোক কিন্তু √a নিয়ে কত হয়ে যাচ্ছে শুধু a হয়ে যাচ্ছে। অর্থাৎ সেটাকে কি হতে হবে, ফাইনালটাকে একটা মূলদ সংখ্যা হতে হবে। সেই জন্যই আমি বললাম যদি করণী মুক্ত করা যায়। ঠিক আছে, করণী যুক্ত সংখ্যার সঙ্গে কোন একটি সংখ্যাকে বা কোন একটি উৎপাদককে গুণ করে যদি সেটাকে করণী মুক্ত করা যায়, ঠিক আছে, সেটাকে যদি করণী মুক্ত করা যায়, তখন ওই উৎপাদকটাকে বলা হয় তোমার কি না করণী নিরসক। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন। এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন। ঠিক আছে, তাহলে √a এর করণী নিরসক কি হবে, শুধু √a হতে পারে বা k√a টাইপের কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিনা একটা করণী নিরসক। ঠিক আছে, আরেকটা যদি উদাহরণ দিই, ধরো এটা তো আমি শুদ্ধ করণী দিয়ে বলে দিলাম, একটা যদি মিশ্র অধিকার করণী দিয়ে যদি বলি, ধরো তোমার একটা এরকম আছে, সাপোজ a প্লাস √b আছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে আমাদের এখানে একটা মূলদ সংখ্যা হবে, এখানে একটা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ করণী মুক্ত সংখ্যা হবে। কাকে গুণ করলে, দেখো এর সঙ্গে আমি a মাইনাস √b কেও গুণ করতে পারি, তাই তো, তখন গুণ করলে কত হবে a প্লাস √b ইনটু a মাইনাস √b করলে কত হবে তোমার a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তার মানে কত হচ্ছে এটা a স্কয়ার মাইনাস আর √b স্কয়ার মানে কত হবে শুধু b হয়ে যাবে। ঠিক আছে, দেখো কিন্তু এখানে কোনো করণী কিন্তু থাকছে না, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। আবার এটাও হতে পারে, ধরো আমি এটাকে এইরকম লিখলাম যে -a প্লাস √b, সেটাও হতে পারে। কেন, তখন তুমি যদি এই দুটোকে গুণ করো কোনটাকে, ধর a প্লাস √b আর -a প্লাস √b, যদি এই দুটোকে গুণ করো কি হবে, তখন তুমি এটাকে a মনে করো না এটাকে b মনে করো, সরি হ্যাঁ এটাকে a আর এটাকে b মনে করো, তাহলে কত a প্লাস b ইনটু a মাইনাস b, একটু সাজিয়ে লিখলেই তো হয়ে যায় √b প্লাস a আর এটা কত √b মাইনাস a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √b স্কয়ার মানে কত শুধু b আর ওখানে a স্কয়ার। দেখো এখানে রুট তো থাকছে না, মানে কি তাহলে করণী মুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন বলতে পারবো যে এটাও একটা করণী নিরসক, এটাও একটা করণী নিরসক, অর্থাৎ রুটের আগেরটাও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ করণী মানে অমূলদ পার্টের আগের সাইনটাও চেঞ্জ করতে পারি, চিহ্নটা, বা আমাদের যেটা অমূলদ সংখ্যা পড়ে থাকছে তার আগের সাইনটাও আমরা চেঞ্জ করতে পারি। পরে কাকে নির্ণয় করতে পারি, আমরা করণী নিরসককে নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা গেল করণী নিরসক। এরপরে যে টপিকটা পড়ব খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কনজুগেট সার্ট,
অর্থাৎ অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কি? কোন একটা করণী যদি এরকম হয় যে, আচ্ছা প্রথমে অনুবন্ধী করণীর সংজ্ঞাটাকে একটু বলি যে অনুবন্ধী করণী বিষয়টা কি। আমাদের করণে নিরসক যেমন শুদ্ধ দ্বিঘাত করণীর ক্ষেত্রে হতে পারে, আবার মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রেও হতে পারে, দুটোর ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে, অর্থাৎ শুধু রুট এ বা এ প্লাস রুট বি এদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কি হতে পারে, এটা দুটোর ক্ষেত্রেই আমাদের করণী নিরসক হতে পারে। কিন্তু মিশ্র দ্বিঘাত করণীর ডেফিনেশনটা শুরুই হবে মিশ্র দ্বিঘাত করণী দিয়ে। অর্থাৎ কোনো মিশ্র দ্বিঘাত করণীর ধরো একটা এ প্লাস রুট বি, ঠিক আছে, এর সঙ্গে গুণ বা যোগ, ঠিক আছে, কোন মিশ্র দ্বিঘাত করণীর কতগুলো করণী নিরসক থাকতে পারে? তো অসংখ্য করণী নিরসক থাকতে পারে। আমরা এখানে দুটো করে লিখছিলাম, যেমন ধরো a প্লাস রুট বি দুটো লিখছিলাম, একটা হচ্ছে তোমার কত, একটা লিখছিলাম a মাইনাস রুট বি, আর একটা কত লিখছিলাম মাইনাস a প্লাস রুট বি, দুটোই লিখছিলাম। হতেই পারে তার আর একটা হতেই পারে এইরকম হলো 2 ইনটু a মাইনাস রুট বি, হতেই পারে। ঠিক আছে, তাই কোনো একটা মিশ্র দ্বিঘাত করণীর বা শুদ্ধ দ্বিঘাত করণীর অসংখ্য করণী নিরসক থাকতে পারে। তো সেই রকমই কোনো একটা মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকগুলোর মধ্যে যেগুলোর সঙ্গে এই সংখ্যাটা যোগ অথবা গুণ করলে একটা করণী মুক্ত সংখ্যা পাবো, অর্থাৎ মূলদ সংখ্যা পাবো, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো না, সেই সংখ্যাগুলোকে বলবো তার অনুবন্ধী করণী বলা হবে। ঠিক আছে, অনুবন্ধী করণী বা অনেক সময় এটাকে বলা হয় পূরক করণী। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকগুলোর মধ্যে যে করণী নিরসক উৎপাদকগুলি যোগ অথবা গুণ করলে, সেই যোগফল বা গুণফল দুটোই হতে হবে কিন্তু কোনো একটা নয়, তাকে যোগ করলেও এবং গুণ করলেও মূলত সংখ্যা হবে। যদি হয় তখন সেই পার্টিকুলার করণী সংখ্যাগুলোকে আমরা কি বলবো না, অনুবন্ধী করণী। ঠিক আছে, উদাহরণ দিই, ক্লিয়ার হবে। সংজ্ঞাটা তো একটু বইয়েতে আছেই, তোমরা সেটা দেখবে সংজ্ঞাটা। আমি যদি উদাহরণ দিই তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে। দেখো উদাহরণ দিই বলতে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম a প্লাস রুট বি, ঠিক আছে। এখন এর করণী নিরসক করা থাকতে পারে, এর করণী নিরসক থাকতে পারে দুটো, এর করণী নিরসক থাকতে পারে দুটো, একটা হচ্ছে a মাইনাস রুট বি আর একটা হচ্ছে তোমার মাইনাস a প্লাস রুট বি। এটা কি করণী নিরসক, দুটো থাকতে পারে, একটা হচ্ছে তোমার a প্লাস রুট বি আর একটা হচ্ছে তোমার কত মাইনাস a প্লাস রুট বি, দুটো থাকতে পারে। তো এখন দেখো এই সংখ্যাটার সঙ্গে যদি আমি এইটাকে কোনটাকে a মাইনাস রুট বি কে যদি আমি প্রথমে গুণ করি, গুণ করলে কত হবে, যদি গুণ করি প্রথমে গুণ করলে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কত হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b। দেখো যেটা পেলাম সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা, মানে করণী মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, ফ্রি হয়ে গেছে, করণী ফ্রি হয়ে গেছে। আবার যদি আমরা এইটাকে যোগ করি সেক্ষেত্রে কত হবে, দেখো a প্লাস রুট b প্লাস a প্লাস a প্লাস a প্লাস a মাইনাস a মাইনাস রুট b মাইনাস রুট b প্লাস রুট b, মানে অমূলদ পার্ট গুলো কেটে গেল, কেটে গেলে a a নিয়ে কত 2a, দেখো সেটাও দেখো একটা তোমার মূলদ পার্ট হয়ে গেছে। দেখো ঠিক আছে, তাহলে এর যে দুটো করণী নিরসক তার মধ্যে দেখতে পাচ্ছি এই সংখ্যাটা যোগ বা গুণ দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু মূলদ সংখ্যা পাচ্ছি, তাই তো। তাহলে আমরা তখন বলবো যে a প্লাস রুট b এর একটা অনুবন্ধী করণী বা পূরক করণী হচ্ছে a মাইনাস রুট b। ঠিক আছে, যদি আমরা এর ক্ষেত্রে টেস্ট করে দেখাই, ওর ক্ষেত্রে টেস্ট করলে দেখবে ওর ক্ষেত্রে আর হবে না এই কাজটা। ঠিক আছে, ওর ক্ষেত্রে গুণফলটাতে হয়ে যাবে, গুণফলটা হয়ে যাবে, যোগফলে যে আটকে যাবে। দেখবে দেখো a প্লাস রুট b ওর সঙ্গে যদি আমরা মাইনাস a প্লাস রুট b করি তাহলে এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, a প্লাস b ইনটু a মাইনাস b বললে কত হবে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার বললে কত হবে b মাইনাস a স্কয়ার। এখানে মূলদ পেলাম, কোনো অসুবিধা নেই, করণী মুক্ত হয়ে গেছে। কিন্তু যদি আমরা a প্লাস রুট b এর সঙ্গে যদি আমরা যোগ করি এইটাকে, দেখো যোগ করলে কি হবে a প্লাস রুট b মাইনাস a প্লাস রুট b, সেক্ষেত্রে মূলদ গুলো কাটবে, থেকে যাবে যেটা সেটা হচ্ছে অমূলদ গুলো থেকে যাবে।
অবনতগুলো থেকে গেল মানেই তো সেটা করণী মুক্ত তো হলো না, ঠিক আছে, মানে করণী ফ্রি তো হলো না। ব্যাস, তাহলে যেহেতু করণী ফ্রি হচ্ছে না বা করণী মুক্ত হচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ মূলত সংখ্যা পাচ্ছি না, তখন তাহলে কি বলা যাবে যে এইটা একটা কি হচ্ছে না, আমাদের অনুবন্ধী করণী হচ্ছে না বা পূরক করণী হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এর করণী, এর অনুবন্ধী করণী মানে এই দ্বিঘাত মিশ্র দ্বিঘাত করণীটা অনুবন্ধী করণী হবে কোনটা, একমাত্র এটাই অনুবন্ধী করণী হবে, ঠিক আছে। তাই এখান থেকে দেখো বোঝা যাচ্ছে যে সব করণী নিরসক, সব করণী নিরসকই কিন্তু অনুবন্ধী করণী নয়, কিন্তু যারা অনুবন্ধী করণী তারা কিন্তু সবাই করণী নিরসক। এটাও যদি একটু ছবি দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এটা এই ছবি দিয়ে দেখতে পারি, ধরো এই সংখ্যাটা যে করণী নিরসকের যে সেটটা তৈরি হবে বা যে পৃথিবীটা তৈরি হবে সেটা অনেক, তাকে সেখানে অনেক মেম্বার থাকতে পারে, ঠিক আছে। অনেক মেম্বার বলতে সেখানে a মাইনাস রুট b থাকতে পারে, সেখানে থাকতে পারে কত, সেখানে থাকতে পারে মাইনাস a প্লাস রুট b থাকতে পারে, সেখানে 2 অফ a মাইনাস রুট b থাকতে পারে অনেক কিছু। কিন্তু করণী অনুবন্ধী করণী কোনটা হবে, অনুবন্ধী করণী হবে তার মধ্যে কোনো একজন, ঠিক আছে, তার মধ্যে কোনো একজন যার সঙ্গে এই সংখ্যাকে যোগ এবং গুণ করলে সেখানে আর এই রুটের ছোঁয়া থাকবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে করণী নিরসকের পৃথিবীটা অনেক বড়, সেখানে অনেক বেশি মেম্বার থাকে, কিন্তু তার মধ্যেই একটা নির্দিষ্ট অংশ কার জন্য বরাদ্দ, তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ বরাদ্দ আছে আমাদের ওই পূরক করণী বা অনুবন্ধী করণীর জন্য বরাদ্দ থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সকল অনুবন্ধী করণী বা সকল পূরক করণী কিন্তু করণী নিরসক, কিন্তু সকল করণী নিরসকই কিন্তু কি নয়, আমাদের অনুবন্ধী করণী নয়, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের 9.2 এর ফান্ডামেন্টাল বিষয়। এই 9.2 এর ফান্ডামেন্টাল বিষয়টা পড়তে হবে, তবে কিন্তু অঙ্ক করতে পারবে। এখানে কিছু অঙ্ক আমাদেরকে দু চারটে, তবে এখানেও বেশি নয়, এখানে দু চারটে অঙ্ক আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তার মধ্যে যদি আমি প্রথমে বলি যে একের দাগের ই এর অঙ্কটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3, এটা সমান যেটা আছে সেটা হচ্ছে 25 মাইনাস x স্কয়ার। বলছে একটি সমীকরণ হলে এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। সিম্পল, কিছু নেই, মানিটা সূত্র কারণে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কত হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 25 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। সমান কত হচ্ছে তোমার 25 মাইনাস x স্কয়ার। তো √5 স্কয়ার মানে কত তোমার বলো, √5 স্কয়ার মানে 5 মাইনাস 3 সমান 25 মাইনাস x স্কয়ার। আমি একটু ঘুরিয়ে, আচ্ছা ঘোরানোর প্রয়োজন নেই, 5 থেকে 3 বার দিলে কত হয়, 2 সমান কত 25 মাইনাস x স্কয়ার। তাহলে x স্কয়ারটাকে এদিকে টানো, তাহলে মাইনাস x স্কয়ার এদিকে গেলে প্লাস x স্কয়ার, আর 25 প্লাস 2 এদিকে গেলে কত মাইনাস 2 মানে কত 23। তাহলে x স্কয়ার সমান যদি 23 হয় তাহলে এখানে কি বলতে পারি, x সমান প্লাস মাইনাস √23, তাহলে x এর মান কত হবে প্লাস মাইনাস √23, ঠিক আছে। এইরকম কিছু কিছু অঙ্ক আছে, সেগুলো সব ছোট ছোট, এখান থেকে যা প্রশ্ন আসবে সব 1 নাম্বার 2 নাম্বারের জন্য, এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না, ঠিক আছে। 9.1 বা 9.2 এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন আসবে না, যা আসবে সব 1 মার্ক অথবা 2 মার্কসের জন্য আসবে। 3 মার্কসের প্রশ্ন যদি দেখে তাহলে 9.3 দিয়ে যেতে হবে, ওকে। ঠিক আছে, তাহলে এর পরে যদি আমরা আবার যাই, আরেকটা অঙ্ক ধরো আমি দেখাচ্ছি, 2 এর দাগের জি এরটা দেখাচ্ছি। যেগুলো একটু অসুবিধা হয় সেগুলোই বলে দিচ্ছি। এখানে গুণ করতে বলেছে √3 প্লাস 1, তার সঙ্গে বলেছে √3 মাইনাস 1, তার সঙ্গে বলা আছে 2 মাইনাস √3, আর একটা বলা আছে তোমার 4 প্লাস 2 √3, ঠিক আছে। এখন দেখো এখানে একটু যদি গুছিয়ে নিই, প্রথমে এই দুটো রেখে দিলাম, এখন √3 প্লাস 1 √3 মাইনাস 1, আর এখানে 2 মাইনাস √3, আর এই দুটো থেকে দেখো আমার 2 কমন যাবে, তাহলে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে কত হচ্ছে তোমার, 2 কমন নিলে পড়ে থাকছে কত 2 প্লাস √3, ঠিক আছে। এবার এই দুইটাকে প্রথমে নিয়ে চলে আসো, তাহলে 2 ইনটু, এবার দেখো কি রকম হচ্ছে তোমার এইটা আর এইটা, এই দুটো নিয়ে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এইটা আর এইটা নিয়ে কি হচ্ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে তোমার 3 মাইনাস 1, আর ওখানে কত হচ্ছে 2 স্কয়ার মানে কত
4 মাইনাস 3, ঠিক আছে? না 4 থেকে 3 বাদ দিলে কত 1, আর এখানে কত যেটা 2 ইনটু 2 ইনটু 1, 2 দুগুণে কত হয়েছে তোমার 4, ঠিক আছে? গুণফল নির্ণয় করতে বলেছিল, এটা গুণফল হয়ে গেল। তারপরে এখানে যেগুলো করবো আমরা সেটা হচ্ছে যে পরের এখানের মধ্যে বাকিগুলো সব শর্ট কোশ্চেন নিজেরাই করতে পারবে, ঠিক আছে? আমি খালি একটা অঙ্ক দেখিয়ে দেবো এখান থেকে, সেটা হচ্ছে হরের করণী নিরসন করা, ঠিক আছে? হরের করণী নিরসন করা, অর্থাৎ 6 এর দাগের আমি একটা দেখিয়ে দিচ্ছি। 6 এর দাগের যদি দেখাই প্রথমে 3 এরটাই যদি দেখাই, এখানে বলেছে √3 + 1 / √3 - 1, হরের করণী নিরসন করতে বলেছে। হরের করণী নিরসন মানে দেখো হরে যেটা আছে সেটা কত √3 - 1, এখানে করণীযুক্ত সংখ্যা আছে, নিচে যেন করণীযুক্ত সংখ্যা বা কোনো অমূলত সংখ্যা যেন না থাকে, পিওরলি সেটা যেন একটা মূলত সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ তার রুট থাকবে না। সেটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, নিচে যেটা আছে ঠিক তার উল্টোটা দিয়ে, ঠিক আছে? উল্টোটা দিয়ে মানে ধরো নিচে কত আছে √3 - 1 আছে, আমি কি করব ওপর নিচ তার যে কোনো একটা করণী নিরসক দিয়ে গুণ করব, যে কোনো একটা করণী নিরসক দিয়ে। আর সোজা কথা √3 - 1 আছে, আমি ওপর নিচ দিয়ে গুণ করে দেবো √3 + 1 দিয়ে, ঠিক আছে? √3 + 1 দিয়ে ওপর নিচ গুণ করে দিলাম, করাই যেতে পারে। এই তো √3 + 1 √3 + 1 কেটে গেলে তো এই লাইনটাই উপরে থাকছে। এটা যে কোনো একটা করণী নিরসক দিয়ে গুণ করে দেওয়া, ঠিক আছে? হরের করণী নিরসন করতে গেলে এটা আমি যেমন ধর √3 + 1 দিয়ে করেছি, কেউ চাইলেই করতে পারে। সেটা কি দিয়ে করবে, সেটা ধরো এটা -√3 - 1, ঠিক আছে? -√3 মানে আরেকটা যেটা হবে √3 - 1, এর যেমন একটা করণী নিরসক যেমন তোমার √3 + 1, তখন আরেকটা কি হবে এক্ষেত্রে, আরেকটা কত হবে তোমার -√3 - 1, এটা দিয়ে করলেও হতো, কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে করলেই হবে, ঠিক আছে? তবে সিম্পল কি আর মাঝেরটা চেঞ্জ করি আমরা করে দিই, মানে √3 - 1 থাকলে √3 + 1, √3 + 1 থাকলে √3 - 1, এইভাবে করে রাখবো। উপরটা দুটো চলে আসছে, দুটো আসছে মানে √3 + 1 তার হোল স্কয়ার, আর নিচেটা কত a² - কত b², এটা করলে কত হবে a + b তার হোল স্কয়ার, তখন a² মানে √3 এর স্কয়ার করলে কত হবে শুধু 3 প্লাস 2ab মানে 2 * √3 * 1 মানে কত হচ্ছে 2√3 প্লাস 1² b² মানে 1, আর নিচে কত হবে 3 - 1, তাহলে উপরটা কত হচ্ছে 3 আর 1 এ কত 4 প্লাস 2√3, নিচে কত 2, উপর থেকে 2 কমন নিলে কত হচ্ছে 2 + √3, আর নিচে কত হচ্ছে শুধু 2, 2 কেটে গেলে কেমন হচ্ছে 2 + √3, আর নিচে কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে। তাহলে দেখো হরে ছিল √3 - 1, এখন হরে কত হলো 1, তাহলে কি আর কোনো করণী নেই হরে? এইভাবে আমাদের কি করতে হবে, হরে করণী নিরসন করতে হবে, ঠিক আছে? মানে হরে কোনো রুট যেন না থাকে। যেমন ধরো 5 এরটা যদি বলি, 5 এরটা তোমার আছে 3√2 + 1, আর নিচে আছে তোমার 2√5 - 1, তো এটার ক্ষেত্রে কি করব, আমরা ওপর নিচে কি দিয়ে গুণ করব, 3√2 + 1 যেমন আছে থাকুক, এটা যেমন আছে থাকুক, তাহলে ওপর নিচে কি দিয়ে সিম্পল ব্যাপার, 2√5 + 1 আছে, আমরা 2√5 কত -1 আছে, ওপর নিচে কি দিয়ে 2√5 + 1 দিয়ে গুণ করে দেবো, এটা তারপর একই ব্যাপার, এখানে সূত্র করবে না গুণ করবে, একবার এটার সঙ্গে এই দুটোর আর একবার কি এইটার সঙ্গে এই দুটোর গুণ করব, করে ওপরের রুট থাকলো কি না থাকলো দেখার দরকার নেই, আমাকে বলেছে হরের করণী নিরসন করতে, তাই হরে যেন রুট না থাকে, উপরে থাকুক কি সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? আর নিচেটা তো a + b * a - b সূত্রে বলি, তখন রুটটা উঠে যাবে। এইভাবেই কিন্তু করণী নিরসন করা হয়, ঠিক আছে? এইভাবে 9.1 9.2 নিজেরা করতে পারবে, আশা করছি করবে। আমি কিছু অঙ্ক করেও পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা মিস করে গেছি সেটা তখন আর বলিনি, একটুখানি খালি বলে দিই, যেটা মিস করে গেছি সেটা হচ্ছে যে অনুবন্ধী করণী যেটা পড়িয়েছি আমি, ধরো কোনো একটা সংখ্যা লিখলাম 7 + √3, এর অনুবন্ধী করণী হবে কিন্তু 7 - √3, অর্থাৎ নিয়ম হচ্ছে সব সময় রুটের আগের সাইনটাকে বা চিহ্নটাকে চেঞ্জ করতে হবে। 7 + √3 চেঞ্জ করে কত হবে 7 - √3, কখনোই কিন্তু এই রকম নয়, ধরো একটা এইরকম আছে √3 + 7, তুমি এর এ লিখে দিলে, অনুবন্ধী করণী লিখে দিলে √3 - 7, না কখনোই নয়, এটা করণী নিরসক হবে কিন্তু অনুবন্ধী না। অনুবন্ধীর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবসময় রুটের আগের সাইনটা চেঞ্জ করা, ঠিক আছে? ধরো একটা সংখ্যা আছে এরকম যে √5 - √7, √5 - √7, তাহলে এর অনুবন্ধী করণীটা কি হবে, অনুবন্ধী করণীটা হবে -√5 - 7, অর্থাৎ অনুবন্ধী করণী লিখতে বললে সব সময় আমরা কি করব, রুটের আগের সাইনটা চেঞ্জ করব, ঠিক আছে? 9.1 আর 9.2 এর এই হচ্ছে আলোচ্য বিষয়, এগুলো বড়, 9.3 আমরা পরের ভিডিওতে আলোচনা